জুলাই সনদ বাদ দেওয়ার কোনো নৈতিক অধিকার আপনাদেরকে দেই নেই আমরা। আমি নিজেও হাবড় দিছি। জুলাই সনদ যদি আপনি বাদ দেন তাহলে 29 সালের পরে গিয়ে আপনি নির্বাচন করে আসেন। এর আগে আপনি ঈদের পরে আন্দোলন করতে থাকেন। আপনি সেই জুলাই সনদে হাত দিলেন, এটাকে সরাসরি আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, লাল কার্ড দেখাইলাম। মহান মুক্তিযুদ্ধের পর যে সংবিধান আছে সেই সংবিধানটা রেফারেন্ডামে পাশ করা হয় নাই। এটা হচ্ছে 24-এর, এটা তৃতীয় স্বাধীনতা। এই স্বাধীনতার পর জনগণ, আমি আমি আগে একটু মন্তব্য করতে চাই। 24-এর স্বাধীনতার পর জনগণের ডিমান্ড অনুসারে যে জনগণ একটা রায় দিয়েছে, সেই রায়টাকে যদি কেউ বলে যে এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই, তাহলে তাদের উচিত 29 সালে ইলেকশন করা। আচ্ছা, যাই হোক, আমার মন্তব্য এতটুকুই। আমরা অত্যন্ত হতাশ, এতটুকুই বললাম। শুধু শুধু 5-6 জন ছাড়া আর মন্ত্রিসভার সবাই ভারতের আশীর্বাদ পুষ্ট। আমরা খুব হতাশ এবং জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার আজকের জিজ্ঞাসা অধ্যাপক ভাইয়ার কাছে। শুরুতেই বলি, সংবিধান ডুমের হাতে মর্গে কাটা লাশ, ক্ষমতা লুবে ক্ষমতাসীনের স্বৈর ফ্যাসিস্ট। সংবিধান ক্ষমতাসীনের একটা ভাওতাবাদীর হাতিয়ার। যাই হোক, গত জুলাই সনদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট, এটা দেখি আমরা কোর্ট কি সিদ্ধান্ত দেন। আর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমান নিয়োগ, যেহেতু দ্বৈত নাগরিক, এটা সংবিধান এর 66 নম্বর ধারা বিরোধী স্পষ্ট। ধর্মমন্ত্রী অনেক 190 কোটি টাকা ঋণ খেলাপিও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য, সেটাও সংবিধানের 66 নম্বর ধারার স্পষ্ট। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, গত অন্তর্বর্তী সরকারই তো সংবিধান মেনান নাই। সব অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে বাড়িতে চলে যাওয়া। ঝামেলা ছিল বিধায় 1.5 বছর নিলেন, আমরাও দিলাম। কিন্তু আন্তর্জাতিক চুক্তি করতে হলে সংসদে আলোচনা করতে হয়। যেহেতু সংসদ নাই, বিরোধীদের সাথে আলোচনা না করে বন্ধ করে, বিশেষ করে 25টি বিমান যা অপ্রয়োজনীয় এই মুহূর্তে বই বিমান ইউএস থেকে কিনা, এগুলো করলে। আসসালামু আলাইকুম মনির ভাই, সবাইকে সালাম। আমার প্রথম একটা কথা হইছে যে এই যে আপনারা বলেন না অভিজ্ঞতা, আসলে অভিজ্ঞতার অনেক ইয়ে আছে। এই যে বিএনপি যে রাজনীতিটা করছে এই জুলাই সনদ নিয়া, ওই গণভোটের হওয়ার নির্বাচনের আগে এই রাজনীতিতে বিএনপি ফার্স্ট এবং পাস করছে তারা এই রাজনীতিতে। আর এদিকে জামাত এনসিপির যে অভিজ্ঞতা নাই, এটা পুরোপুরি বোঝা গেছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে, স্যার বলছে যে জনগণের ম্যান্ডেটে, যেহেতু এই জনগণের সরকার ক্ষমতায় আছে, বিএনপি জনগণের উপরেই সবকিছু নির্ভর করে। আচ্ছা, এই যে গণভোটে যে হাত দিছে, এটা কি জনগণ দেয় নাই নাকি এটা অন্য গ্রহের থেকে কেউ আইসা দিছে? যেটা এখন বিএনপির অনেক নেতা বলছে যে এটার কোনো ইয়া নাই, গুরুত্ব নাই, এটার কোনো বৈধতা নাই। অনেকেই বলছে এটা আমরা পরে আলোচনা করে দেখবো। যদি পরেই আলোচনা করে দেখি, তাহলে আগে গণভোটে হার পক্ষে কেন আপনারা, বা গণভোটের পক্ষে কেন আপনারা মতামত দিলেন? মানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এই ভোট মানুষ দিকে, জনগণ দিছে নাকি অন্য কেউ দিছে? আর যদি আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন এটা সবার কাছে, বিএনপিকে নিয়ে। বিএনপি দেখতেছি সংবিধান নিয়ে, 72-এর সংবিধান নিয়ে তারা অনেক শ্রদ্ধাশীল, ভালো কথা। কিন্তু বিএনপি 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সংবিধান অনুযায়ী 77 নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল প্রতিষ্ঠা করার দায়িত্ব, কিন্তু বিএনপি একবারও ন্যায়পাল প্রতিষ্ঠা করে নাই। স্বাধীনতার পর এই পর্যন্ত কোনো সরকারই ন্যায়পাল প্রতিষ্ঠা করেনি। তারপর দ্বিতীয়ত, সংবিধান এই বেগম খালেদা জিয়া এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে নিজে বলছে, এখনো এটা ভিডিও অনলাইনে আছে। তারপর তৃতীয়, সংবিধান অনুযায়ী ঋণখেলাপি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু বিএনপি থেকে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক নির্বাচনে দাঁড়াইছে। এই প্রশ্নগুলোর উত্তর সবার থেকে আমি চাই। জি, ধন্যবাদ। নাজমুল ভাই আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলেন।
জি, এনসিপি যে 2বার শপথ নিছে, এটাতে যেহেতু ওনারা এখনো সংবিধান কার্যকারিতা হয় নাই, আপনার ক্লিয়ার করবে, তাহলে ওনারা যে প্রথম যে এমপি হিসেবে শপথ নিছে, এখানে কিন্তু ওনাদের প্রথম শপথ কিন্তু কি খারিজ হয়ে গেছে গা দ্বিতীয় শপথ নেওয়ার কারণে। 2 নম্বর হচ্ছে যে এই যে শেখ রবিউল সেতু মন্ত্রী, আজকে 2টা জিনিস দেখলাম ওনাকে, মানে ওনারা নিজের বিপদ নিজে ডাইকে আনতেছে। এক হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে নাকি আপনার সড়কে চাঁদা নিলে ওটা কোনো চাঁদা হয় না, সমঝোতার ভিত্তিতে নিলে টাকা নিলে। দ্বিতীয়ত হচ্ছে যে হাসিনা এত বছর 17 বছর দাপট দেখার পরেও অটো রিক্সা বন্ধ করতে পারে নাই, আর উনি কি অটো রিক্সা বন্ধ করবে? এই যে আজকে একদিনের মধ্যে 2টা জিনিস, মানে যেটা জনগণ বিরোধী, হ্যাঁ, এইসব লোকের কেমনে 3টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে, আসলে আমার বোধগম্য নয়। এটা বিএনপির জি সিনিয়র নেতাদেরকে একটু ভাইবা দেখার দরকার। থ্যাংক ইউ ভাই। জি ধন্যবাদ। জনাব এ কে এম পাটোয়ারি, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি হ্যাঁ, শুনতে ডিসকানেক্ট পাচ্ছি। হয়ে যাচ্ছেন বারবার। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি জি সর্বশেষ দর্শকের প্রশ্ন থেকে আসি, যে একজন মন্ত্রী যিনি সড়ক মন্ত্রী আজকেই বলেছেন যে চাঁদার বিষয়টা নিয়ে উনি দর্শক প্রশ্ন করেছেন, আপনার কোনো মন্তব্য থাকলে একটু বলবেন। এবং খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, যে খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, অভিযোগ ছিল বিএনপি থেকে, বিএনপি ওনার প্রত্যাগ ওনাকে যেন বাদ দেয়া হয় এরকম দাবিও জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ঠিক একই ব্যক্তিকে আসলে বিএনপি মন্ত্রী সবাই নেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি প্রথমে একটু ওই যে আমাদের অনেকে আমরা শিক্ষিত লোকেরা অনেকে ভুল করে আমাদের অনেক কিছু জানার অভাবে তথ্যটা না জানার অভাবে আমরা কিন্তু ভুল করে ফেলি। যেমন আমাদের এই সরকারে যদি বিপ্লবী সরকার করতো সংবিধানকে পাশে রেখা, কিন্তু সেটা আবার রাখা হয় নাই। আপনারা সবার মনে আছে নিশ্চয়, ইউনূস সরকার যখন শপথ নেয় কি বলছে, আমি সংবিধানের সংরক্ষণ প্রতিবিধান প্রতিপালন করব, অর্থাৎ সংবিধানকে সে প্রোটেক্ট করবে। তো সংবিধানের মধ্যে তো উনি যেগুলি যে করতেছে একটাও নাই। তো বাংলাদেশে আমার জেলা হচ্ছে নীলফামারী জেলা, এবং বাংলাদেশের সর্বোচ্চ উত্তরের জেলা, যে জেলায় আমরা 4টে আসনেই হারাইলাম। আমরা অলরেডি জান্নাতের টিকিট কে সমর্থন দিছে আমাদের এলাকার লোকজন জান্নাতে যাওয়ার জন্য। তো আমার যে প্রশ্ন, এখানে বিএনপির কোনো ভাই কি আছে আলোচনার পক্ষ থেকে? না, স্পেসিফিক কোনো দলের কেউ নেই, আপনি Okay. প্রশ্ন থাকলে বলতে। সো আমাদের আসনে আমরা শুনতেছি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং। তো আমার প্রশ্ন একটা, যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমাদের যে নীলফামারীর একটি আসন, নীলফামারী সদর আসন থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের আপন খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, উনি নির্বাচন করেছেন। তো খুব অল্প ভোটের ব্যবধানে উনি হেরে গেছেন। ওনার হারার কথা না, উনি নীলফামারী সাধারণত নীলফামারী একেই ওনার বাড়ি। প্রশ্নটা বলেন। হ্যাঁ, সো আমরা এই যে টেকনোক্রাফটে যে মন্ত্রিত্ব দেওয়া হলো অনেক জায়গায়, তো আমরা আমাদের নীলফামারী আমরা একটা মঙ্গাবৃত এলাকা, অভাবগ্রস্ত এলাকা। আমরা পুরো নীলফামারীর মধ্যে একটা মন্ত্রী পাইলাম না, বা কোনো টেকনোক্রাফটের মাধ্যমেও আমরা কোনো কিছু পাইলাম না সব। তো আমার প্রশ্ন একটা, যে আমি একজন প্রবাসী, তো জুয়েল আহমেদ বলেন।